শেষের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর। আলাপের আরম্ভ। অতীতের ভগ্নাবশেষ থেকে এবার ফিরে আসা যাক বর্তমানের নতুন সৃষ্টির ক্ষেত্রে। লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল। সে ঘরে অমিত বসল যেন পদ্মের মাঝখানটাতে ভ্রমরের মতো। চারিদিকে চায়, সকল জিনিস থেকেই কিসের ছোঁয়া লাগে, ওর মনটাকে দেয় উদাস করে। শেলফে, পড়বার টেবিলে ইংরেজি সাহিত্যের বই দেখলে সে বইগুলো যেন বেঁচে উঠেছে। সব লাবণ্যর পড়া বই, তার আঙুলে পাতা উল্টানো, তার দিনরাত্রির ভাবনা লাগা, তার উৎসুক দৃষ্টির পথ চলা, তার অন্যমনস্ক দিনে কোলের ওপর পড়ে থাকা বই। চমকে উঠল যেন যখন টেবিলে দেখতে পেলে ইংরেজি কবি ডনের কাব্য সংগ্রহ। অক্সফোর্ডে থাকতে ডন এবং তার সময়কার কবিদের গীতকাব্য ছিল অমিতের প্রধান আলোচ্য। এইখানে এই কাব্যের উপর দৈবাৎ দুজনের মন এক জায়গায় এসে পরস্পরকে স্পর্শ করল। এতদিনকার নিরুৎসুক দিনরাত্রির দাগ লেগে অমিতের জীবনটা ঝাপসা হয়ে গিয়েছিল, যেন মাস্টারের হাতে স্কুলের প্রতি বছর পড়ানো একটি ঢিলে মলাটের টেক্সট বুক। আগামী দিনটার জন্য কোনো কৌতূহল ছিল না, আর বর্তমান দিনটাকে পুরো মন দিয়ে অভ্যর্থনা করা ওর পক্ষে ছিল অনাবশ্যক। এখন সে এইমাত্র এসে পৌঁছল একটা নতুন গ্রহে। এখানে বস্তুর ভার কম, পা মাটি ছড়িয়ে যেন উপর দিয়ে চলে, প্রতি মুহূর্ত ব্যগ্র হয়ে অভাবনীয়ের দিকে এগোতে থাকে। গায়ে হাওয়া লাগে, আর সমস্ত শরীরটা যেন বাসি হয়ে উঠতে ইচ্ছে করে। আকাশের আলো রক্তের মধ্যে প্রবেশ করে, আর ওর অন্তরে অন্তরে যে উত্তেজনার সঞ্চার হয় সেটা গাছের সর্বাঙ্গ প্রবাহিত রসের মধ্যে ফুল ফোটাবার উত্তেজনার মতো। মনের উপর থেকে কতদিনের ধুলো পড়া পর্দা উঠে গেল, সামান্য জিনিসের থেকে ফুটে উঠেছে অসামান্যতা। তাই যোগমায়া যখন ধীরে ধীরে ঘরে এসে প্রবেশ করলেন, সেই অতি সহজ ব্যাপারও আজ অমিতকে বিস্ময় লাগলো। সে মনে মনে বললে, আহা, এ তো আগমন নয়, এ যে আবির্ভাব। 40-এর কাছাকাছি তার বয়স, কিন্তু বয়সে তাকে শিথিল করেনি, কেবল তাকে গম্ভীর শুভ্রতা দিয়েছে। গৌরবর্ণ মুখ টসটস করছে, বৈধব্য রীতিতে চুল ছাটা, মাতৃভাবে পূর্ণ প্রসন্ন চোখ, হাসিটি স্নিগ্ধ। মোটা থান চাদরে মাথা বেষ্টন করে সমস্ত দেহ সমবৃত, পায়ে জুতো নেই, দুটি পা নির্মল সুন্দর। অমিত তার পায়ে হাত দিয়ে যখন প্রণাম করলে ওর শিরে শিরে যেন দেবীর প্রসাদের ধারা বয়ে গেল। প্রথম পরিচয়ের পরে যোগমায়া বললেন, তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল। একবার এক সর্বনেশে মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলাম, তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন। আমাকে ডাকতেন বৌদিদি বলে। অমিত বললে, আমি তার অযোগ্য ভাইপো। কাকা লোকসান বাঁচিয়েছেন, আমি লোকসান ঘটিয়েছি। আপনি ছিলেন তার লাভের বৌদিদি, আমার হবেন লোকসানের মাসিমা। যোগমায়া জিজ্ঞাসা করলেন, তোমার মা আছেন? অমিত বললে, ছিলেন। মাসি থাকাটাও খুব উচিত ছিল। মাসির জন্যে ক্ষেত কেন বাবা? ভেবে দেখুন না, আজ যদি ভাঙতুম মায়ের গাড়ি, বকুনির অন্ত থাকতো না। বলতেন এটা বাদরামি। গাড়িটা যদি মাসির হয়, তিনি আমার অপটুতা দেখে হাসেন, মনে মনে বলেন ছেলে মানুষই। যোগমায়া হেসে বললেন, তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো। অমিত লাফিয়ে ওঠে যোগমায়ের পায়ের ধুলো নিয়ে বললে, এই জন্যই তো পূর্বজন্মের কর্মফল মানতে হয়। মায়ের কোলে জন্মেছি, মাসির জন্য কোনো তপস্যাই করিনি। গাড়ি ভাঙাটাকে সৎকর্মে বলা চলে না, অথচ এক নিমিষে দেবতার বরের মতো মাসি জীবনে অবতীর্ণ হলেন। এর পেছনে কত যুগের সূচনা আছে ভেবে দেখুন। যোগমায়া হেসে বললেন, কর্মফল কার বাবা? তোমার না আমার? না যারা মোটর মেরামতের ব্যবসা করে তাদের? ঘন চুলের ভিতর দিয়ে পেছন দিকে আঙুল চালিয়ে অমিত বললে, শক্ত প্রশ্ন। কর্ম একার নয়, সমস্ত বিশ্বের। নক্ষত্র থেকে নক্ষত্রে তারই সম্মিলিত ধারা যুগে যুগে চলে এসে শুক্রবার ঠিক বেলা 9:48 সময় লাগলে এক ধাক্কা। তারপরে? যোগমায়া লাবণ্যের দিকে আর চোখে চেয়ে একটু হাসলেন। অমিতের সঙ্গে যথেষ্ট আলাপ হতে না হতেই তিনি ঠিক করে বসে আছেন, এদের দুজনের বিয়ে হওয়া চাই। সেইটের প্রতি লক্ষ্য করেই বললেন, বাবা, তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো, আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি গে। দ্রুত তালে আলাপ জমাবার ক্ষমতা অমিতর। সে একেবারে শুরু করে দিলে,
মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করছেন। আলাপের আদিতে হলো নাম। প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত। আপনি আমার নাম জানেন তো? ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম। লাবণ্য বলল, আমি তো জানি আপনার নাম অমিতবাবু। ওটা সব ক্ষেত্রে চলে না। লাবণ্য হেসে বললে, ক্ষেত্র অনেক থাকতে পারে, কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই। আপনি যে কথাটা বলছেন ওটা এই কালের নয়। দেশ কাল পাত্রে ভেদ আছে, অথচ নামে ভেদ নেই। ওটা অবৈজ্ঞানিক। রিলেটিভিটি অফ নেমস প্রচার করে আমি নামজাদা হব স্থির করেছি। তার গোড়াতেই জানতে চাই, আপনার মুখে আমার নাম অমিতবাবু নয়। আপনি সাহেদি কায়দা ভালোবাসেন মিস্টার রয়? একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম। নামের দূরত্ব ঠিক করতে গেলে ভেবে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্তরে পৌঁছাতে কতক্ষণ লাগে। দ্রুতগামী নামটা কি শুনি? বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে। অমিতবাবুর বাবুটা বাদ দিন। লাবণ্য বললে, সহজ নয়, সময় লাগবে। সময়টা সকলের সমান লাগা উচিত নয়। এক ঘড়ি বলে কোনো পদার্থ ত্রিভুবনে নেই। ট্যাগ ঘড়ি আছে, ট্যাগ অনুসারে তার চাল। আইনস্টাইনের এই মত। লাবণ্য উঠে দাঁড়িয়ে বললে, আপনার কিন্তু স্নানের জল ঠান্ডা হয়ে আসছে। ঠান্ডা জল শিরোধার্য করে নেব, যদি আলাপটাকে আরও একটু সময় দেন। সময় আর নেই, কাজ আছে, বলেই লাবণ্য চলে গেল। অমিত তখনই স্নান করতে গেল না। স্মিতহাস্য মিশ্রিত প্রত্যেক কথাটি লাবণ্যের ঠোঁট দুটির উপর কীরকম একটি চেহারা ধরে উঠছিল। বসে বসে সেইটিও মনে করতে লাগলো। অমিত অনেক সুন্দরী মেয়ে দেখেছে। তাদের সৌন্দর্য পূর্ণিমা রাত্রির মতো উজ্জ্বল অথচ আচ্ছন্ন। লাবণ্যর সৌন্দর্য সকাল বেলার মতো, তাতে অস্পষ্টতার মোহ নেই। তার সমস্তটা বুদ্ধিতে পরিব্যাপ্ত। তাকে মেয়ে করে গড়বার সময় বিধাতা তার মধ্যে পুরুষের একটা ভাগ মিশিয়ে দিয়েছেন। তাকে দেখলেই বোঝা যায় তার মধ্যে কেবল বেদনার শক্তি নয়, সেই সঙ্গে আছে মননের শক্তি। এইটি অমিতকে এত করে আকর্ষণ করছে। অমিতের নিজের মধ্যে বুদ্ধি আছে, ক্ষমা নেই, বিচার আছে, ধৈর্য নেই। ও অনেক জেনেছে, শিখেছে, কিন্তু শান্তি পায়নি। লাবণ্যর মুখে ও এমন একটি শান্তির রূপ দেখেছিল যে শান্তি হৃদয়ের তৃপ্তি থেকে নয়, যা ওর বিবেচনা শক্তির গভীরতায় অচঞ্চল। নূতন পরিচয়। অমিত মিশুক মানুষ। প্রকৃতির সৌন্দর্য নিয়ে তার বেশিক্ষণ চলে না। সর্বদাই নিজে বকাঝকা করা অভ্যেস। গাছপালা, পাহাড় পর্বতের সঙ্গে হাসি তামাশা চলে না। তাদের সঙ্গে কোনো রকম উল্টো ব্যবহার করতে গেলেই ঘা খেয়ে মরতে হয়। তারাও চলে নিয়মে। অন্যের ব্যবহারেও তারা নিয়ম প্রত্যাশা করে। এক কথায় তারা অরসিক। সেই জন্য শহরের বাইরে ওর প্রাণ হাঁপিয়ে ওঠে। কিন্তু হঠাৎ কি হলো? শিলং পাহাড়টা চারদিক থেকে অমিতকে নিজের মধ্যে যেন রসিয়ে নিচ্ছে। আজ সে উঠেছে সূর্য উঠবার আগেই। এটা ওর স্বধর্ম বিরুদ্ধ। জানালা দিয়ে দেখলে দেবদারু গাছের ঝালরগুলো কাঁপছে, আর তার পেছনে পাতলা মেঘের উপর পাহাড়ের ওপার থেকে সূর্য তার তুলির লম্বা লম্বা সোনালি টান লাগিয়েছে। আগুনে জ্বলা যেসব রঙের আভা ফুটে উঠেছে তার সম্বন্ধে চুপ করে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। তাড়াতাড়ি এক পেয়ালা চা খেয়ে অমিত বেরিয়ে পড়ল। রাস্তা তখন নির্জন। একটা শেওলা ধরা অতি প্রাচীন পাইন গাছের তলায় স্তরে স্তরে ঝরা পাতার সুগন্ধ ঘন আস্তরণের উপর পা ছড়িয়ে বসল। সিগারেট জ্বালিয়ে 2 আঙুলে অনেকক্ষণ চেপে রেখে দিলে, টান দিতে গেল ভুলে। যোগমায়ের বাড়ির পথে এই বন। ভোজে বসবার পূর্বে রান্নাঘরটা থেকে যেমন আগাম গন্ধ পাওয়া যায়, এই জায়গা থেকে যোগমায়ের বাড়ির সৌরভটা অমিত সেই রকম ভোগ করে। সময়টা ঘড়ির ভদ্র ডাকতে এসে পৌঁছলেই সেখানে গিয়ে এক পেয়ালা চা দাবি করবে। প্রথমে সেখানে ওর যাবার সময় নির্দিষ্ট ছিল সন্ধেবেলায়। অমিত সাহিত্য রসিক, এই খ্যাতিটার সুযোগে আলাপ আলোচনার জন্য ও পেয়েছিল বাধা নিমন্ত্রণ। প্রথম 2-4 দিন যোগমায়া এই আলোচনায় উৎসাহ প্রকাশ করেছিলেন, কিন্তু যোগমায়ার কাছে ধরা পড়ল যে তাতে করেই এ পক্ষের উৎসাহটাকে কিছু যেন কুণ্ঠিত করলে। বোঝা শক্ত নয় যে তার কারণ দ্বিবচনের জায়গায় বহুবচন প্রয়োগ। তারপর যোগমায়ের অনুপস্থিত থাকবার উপলক্ষ ঘন ঘন ঘটত। একটু বিশ্লেষণ করতেই বোঝা গেল সেগুলো অনিবার্য নয়, দৈবকৃত নয়, তার ইচ্ছাকৃত। প্রমাণ হলো কর্তামায়ের 2টি আলোচনা পরায়ণের যে অনুরাগ লক্ষ্য করছেন সেটা সাহিত্য অনুরাগের চেয়ে বিশেষ একটু গাঢ়তর। অমিত বুঝে নিল যে মাসির বয়স হয়েছে বটে,
কিন্তু দৃষ্টি তীক্ষ্ণ, অথচ মনটি আছে কোমল। এতে করেই আলোচনার উৎসাহ তার আরও প্রবল হলো। নির্দিষ্ট কালটাকে প্রশস্তর করবার অভিপ্রায় জ্যোতিশঙ্করের সঙ্গে আপোষে ব্যবস্থা করলে তাদের সকালে 1 ঘণ্টা এবং বিকেলে 2 ঘণ্টা ইংরেজি সাহিত্য পড়ায় সাহায্য করবে। শুরু করলে সাহায্য এত বাহুল্য পরিমাণে যে প্রায়ই সকাল গড়াতো দুপুরে, সাহায্য গড়াতো বাজে কথায়। অবশেষে যোগমায়ার এবং ভদ্রতার অনুরোধে মধ্যাহ্নভোজনটা অবশ্য কর্তব্য হয়ে পড়ত। এমনি করে দেখা গেল অবশ্য কর্তব্যতার পরিধি প্রহরে প্রহরে বেড়েই চলে। জ্যোতিশঙ্করের অধ্যাপনায় ওর যোগ দেবার কথা সকাল 8টায়। ওর প্রকৃতিস্থ অবস্থায় সেটা ছিল অসময়। ও বলতো, যে জীবের গর্ভবাসের মেয়াদ 10 মাস তার ঘুমের মেয়াদ পশুপক্ষীদের মাপে সঙ্গত হয় না। এতদিন অমিতের রাত্রিবেলাটা তার সকালবেলাকার অনেকগুলো ঘণ্টাকে পিলপে গাড়ি করে নিয়েছিল। ও বলতো এই চোরাই সময়টা অবৈধ বলেই ঘুমের পক্ষে সবচেয়ে অনুকূল। কিন্তু আজকাল ওর ঘুমটা আর অবিমিশ্র নয়। সকাল সকাল জাগবার একটা আগ্রহ তার অন্তর্নিহিত। প্রয়োজনের আগেই ঘুম ভাঙে। তারপরে পাশ ফিরে শুতে সাহস হয় না, পাছে বেলা হয়ে যায়। মাঝে মাঝে ঘড়ির কাঁটা এগিয়ে দিয়েছে, কিন্তু সময় চুরির অপরাধ ধরা পড়বার ভয়ে সেটা বারবার করা সম্ভব হতো না। আজ একবার ঘড়ির দিকে চাইলে দেখলে বেলা এখনো 7টার এপারেই। মনে হলো ঘড়ি নিশ্চয়ই বন্ধ। কানের কাছে নিয়ে শুনলে টিক টিক শব্দ। এমন সময় চমকে উঠে দেখে ডান হাতে ছাতা দোলাতে দোলাতে উপরের রাস্তা দিয়ে আসছে লাবণ্য। সাদা শাড়ি, পিঠে কালো রঙের 3 কোনা শাল, তাতে কালো ঝালর। অমিতের বুঝতে বাকি নেই যে লাবণ্যর অর্ধেক দৃষ্টিতে সে গোচর হয়েছে, কিন্তু পূর্ণ দৃষ্টিতে সেটাকে মোকাবেলায় কবুল করতে লাবণ্য নারাজ। বাঁধের মুখ পর্যন্ত লাবণ্য যেই গেছে অমিত আর থাকতে পারলে না। দৌড়তে দৌড়তে তার পাশে উপস্থিত। বললে, জানতেন এড়াতে পারবেন না, তবু দৌড় করিয়ে নিলেন। জানেন না কি দূরে চলে গেলে কতটা অসুবিধা হয়? কিসের অসুবিধা? অমিত বললে, যে হতভাগা পেছনে পড়ে থাকে তার প্রাণটা ঊর্ধ্বস্বরে ডাকতে চায়। কিন্তু ডাকি কি বলে? দেবদেবীদের নিয়ে সুবিধে এই যে নাম ধরে ডাকলেই তারা খুশি। দুর্গা দুর্গা বলে গর্জন করতে থাকলেও ভগবতী দশভুজা অসন্তুষ্ট হন না। আপনাদের নিয়ে যে মুশকিল, না ডাকলেই চুকে যায়। বিনা সম্বোধনেই চালায় যখন কাছে থাকেন। তাই তো বলি দূরে যাবেন না। ডাকতে চাই অথচ ডাকতে পারি না। এর যে দুঃখ আর নেই। কেন বিলিতি কায়দা তো আপনার অভ্যাস আছে মিস ডাচ, সেটা চায়ের টেবিলে। দেখুন না, আজ এই আকাশের সঙ্গে পৃথিবী যখন সকালের আলোয় মিলল, সেই মিলনের লগ্নটি সার্থক করবার জন্য উভয় মিলে একটি রূপ সৃষ্টি করলে। তারই মধ্যে রয়ে গেল স্বর্গমর্ত্যের ডাকনাম। মনে হচ্ছে না কি একটা নাম ধরে ডাকা উপর থেকে নিচে আসছে, নিচ থেকে উপরে উঠে চলেছে? মানুষের জীবনেও কি ওই রকমের নাম সৃষ্টি করবার সময় উপস্থিত হয় না? কল্পনা করুন না, যেন এখনই প্রাণ খুলে গলা ছেড়ে আপনাকে ডাক দিয়েছি। নামের ডাক বনে বনে ধ্বনিত হলো। আকাশের ওই রঙিন মেঘের কাছ পর্যন্ত পৌঁছলো। সামনের ওই পাহাড়টা তাই শুনে মাথায় মেঘ মুড়ি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে লাগলো, মনে মনে ভাবতেও কি পারেন সেই ডাকটা মিস ডাচ? লাবণ্য কথাটাকে এড়িয়ে বললে, নামকরণে সময় লাগে, আপাতত বেরিয়ে আসি গে। অমিত তার সঙ্গ নিয়ে বললে, চলতে শিখতেই মানুষের দেরি হয়, আমার হলো উল্টো। এতদিন পর এখানে এসে তবে বসতে শিখেছি। ইংরেজিতে বলে গড়ানে পাথরের কপালে শেওলা জোটে না। সেই ভেবেই অন্ধকারে থাকতে কখন থেকে পথের ধারে বসে আছি, তাই তো ভোরের আলো দেখলুম। লাবণ্য কথাটাকে তাড়াতাড়ি চাপা দিয়ে জিজ্ঞাসা করলো, ওই সবুজ ডানাওয়ালা পাখিটার নাম জানেন? অমিত বললে, জীবজগতে পাখি আছে সেটা এতদিন সাধারণভাবেই জানতুম, বিশেষভাবে জানবার সময় পাইনি। এখানে এসে আশ্চর্য এই যে স্পষ্ট জানতে পেরেছি পাখি আছে, এমনকি তারা গানও গায়। লাবণ্য হেসে উঠে বলল, আশ্চর্য? অমিত বললে, হাসছেন? আমার গভীর কথাতেও গাম্ভীর্য রাখতে পারিনে? ওটা মুদ্রা দোষ। আমার জন্মলগ্নে আছে চাঁদ। ওই গ্রহটি কৃষ্ণ চতুর্দশীর সর্বনাশা রাত্রেও একটুখানি মুচকে না হেসে মরতেও জানে না। লাবণ্য বললে, আমাকে দোষ দেবেন না। বোধহয় পাখিও যদি আপনার কথা শুনত হেসে উঠত। অমিত বললে, দেখুন,
আমার কথা লোকে হঠাৎ বুঝতে পারে না বলেই হাসে, বুঝতে পারলে চুপ করে বসে ভাবত আজ পাখিকে নতুন করে জানছি। এ কথায় লোকে হাসছে, কিন্তু এর ভেতরের কথাটা হচ্ছে এই যে আজ সমস্তই নতুন করে জানছি, নিজেকেও। এর উপরে তো হাসি চলে না। এই দেখুন না, কথাটা একই, অথচ এবার আপনি একেবারেই চুপ। লাবণ্য হেসে বললে, আপনি তো বেশি দিনের মানুষ না, খুবই নতুন। আর নতুনের ঝোঁক আপনার মধ্যে আসে কোথা থেকে? এর জবাবে খুব একটা গম্ভীর কথাই বলতে হলো, যা চায়ের টেবিলে বলা চলে না। আমার মধ্যে নতুন যেটা এসেছে সেটাই অনাদিকালের পুরনো। ভোরবেলাকার আলোর মতোই সে পুরনো, নতুন ফুটা ভুঁইচাপা ফুলের মতোই চিরকালের জিনিস, নতুন করে আবিষ্কার। কিছু না বলে লাবণ্য হাসলে। অমিত বললে, আপনার এবারকার এই হাসিটি পাহারাওয়ালার চোর ধরা গোল লণ্ঠনের হাসি। বুঝেছি, আপনি যে কবির ভক্ত, তার বই থেকে আমার ওই মুখের এই কথাটা আগেই পড়ে নিয়েছেন। দোহাই আপনার, আমাকে দাগি চোর ঠাওরাবেন না। এক এক সময়ে এমন অবস্থা আসে, মনের ভিতরটা শঙ্করাচার্য হয়ে ওঠে। বলতে থাকে, আমি লিখেছি কি আর কেউ লিখেছে, এই ভ্যাদজ্ঞানটা মায়া। এই দেখুন না, আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভেতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এইমাত্র স্বয়ং আমি লিখলুম। আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না। লাবণ্য থাকতে পারলে না, প্রশ্ন করলে, বের করতে পেরেছেন? হ্যাঁ, পেরেছি। লাবণ্যর কৌতূহল আর বাধা মানল না, জিজ্ঞাসা করে ফেললে, লাইনটা কি বলুন না। অমিত খুব আস্তে আস্তে কানে কানে বলার মতো করে বললে, ফর গডস সেক হোল্ড ইউর টং অ্যান্ড লেট মি লাভ। লাবণ্যর বুকের ভেতরটা কেঁপে উঠল। অনেকক্ষণ পরে অমিত জিজ্ঞাসা করলে, আপনি নিশ্চয়ই জানেন লাইনটা কার? লাবণ্য একটু মাথা বেঁকিয়ে ইশারায় জানিয়ে দিলে, হ্যাঁ। অমিত বললে, সেদিন আপনার টেবিলে ইংরেজ কবি ডনের বই আবিষ্কার করলুম, নইলে এই লাইন আমার মাথায় আসতো না। আবিষ্কার করলেন? আপনার নয় তো কি, বইয়ের দোকানে বই চোখে পড়ে, আপনার টেবিলে বই প্রকাশ পায়। পাবলিক লাইব্রেরির টেবিলে দেখেছি সেটা তো বইগুলোকে বহন করে। আপনার টেবিল দেখলুম, সে যে বইগুলোকে বাসা দিয়েছে। সেদিন ডনের কবিতাকে প্রাণ দিয়ে দেখতে পেয়েছি। মনে হলো অন্য কবির দরজায় ঠেলাঠেলি ভিড়, বড়লোকের শ্রাদ্ধে কাঙালি বিদায়ের মতো। ডনের কাব্যমহল নির্জন। এখানে দুটি মানুষ পাশাপাশি বসার জায়গাটুকু আছে, তা এমন স্পষ্ট করে শুনতে পেলুম আমার সকালবেলাকার মনের কথাটি। দোহাই আপনার, একটুকু চুপ করো। ভালোবাসিবারে দে আমার এই অবসর। লাবণ্য বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলো, আপনি বাংলা কবিতা লেখেন নাকি? ভয় হচ্ছে, আজ থেকে লিখতে শুরু করবো বা। নতুন অমিতরাই কী যে কাণ্ড করে বসবে, পুরনো অমিতরায়ের তা কিছু জানা নেই। হয়তো বা সে এখনই লড়াই করতে বেরোবে। লড়াই? কার সঙ্গে? সেটি ঠিক করতে পারছে না। কেবলই মনে হচ্ছে খুব মস্ত কিছু একটার জন্য এক্ষুনি চোখ বুজে প্রাণ দিয়ে ফেলা উচিত। তারপর অনুরোধ করতে হয়, রয়ে বসে করা যাবে। লাবণ্য হেসে বলল, প্রাণ যদি দিতেই হয় সাবধানে দেবেন। সে কথা আমাকে বলা অনাবশ্যক। কম্যুনাল রাইটের মধ্যে আমি যেতে নারাজ। মুসলমান বাঁচিয়ে ইংরেজ বাঁচিয়ে চলব। যদি দেখি বুড়োসুড়ো গোছের মানুষ অহিংস্র মেজাজের ধার্মিক চেহারা শিঙে বাজিয়ে মোটর হাঁকিয়ে চলেছে, তার সামনে দাঁড়িয়ে পথ আটকিয়ে বলেছে, যুদ্ধং দেহি। এই যে লোক অজীর্ণ রোগ সারবার জন্য হাসপাতালে না গিয়ে এমন পাহাড়ে আসে, খিদে বাড়াবার জন্য নির্লজ্জ হয়ে হাওয়া খেতে বেরোয়। লাবণ্য হেসে বললে, লোকটা তবু যদি অমান্য করে চলে যায়, তখন আমি পেছন থেকে দুহাত আকাশে তুলে বলবো, এবারকার মতো ক্ষমা করলুম, তুমি আমার ভ্রাতা, আমরা এক ভারত মাতার সন্তান। বুঝতে পারছেন? মন যখন খুব বড় হয়ে ওঠে তখন মানুষ যুদ্ধও করে, ক্ষমাও করে। লাবণ্য হেসে বললে, আপনি যখন যুদ্ধের প্রস্তাব করেছিলেন মনে ভয় হয়েছিল, কিন্তু ক্ষমার কথা যেরকম বোঝালেন তাতে আশ্বস্ত হলুম যে ভাবনা নেই। অমিত বললে, আমার একটা অনুরোধ রাখবেন? কি বলুন? আজ খিদে বাড়াবার জন্য আর বেশি বেড়াবেন না। আচ্ছা বেশ। তারপরে? ওই নিচে গাছতলায় যেখানে নানা রঙের ছ্যাতলা পড়া পাথরটা নিচে গিয়ে একটুখানি জল ঝিরঝির করে বয়ে যাচ্ছে, ওইখানে বসবেন আসুন। লাবণ্য হাত বাঁধা ঘড়িটার দিকে চেয়ে বললে, কিন্তু সময় যে অল্প। জীবনে সেইটিই তো শোচনীয় সমস্যা লাবণ্য দেবী, সময় অল্প। মরুপথের সঙ্গে আছে আধ মশক মাত্র জল, যাতে সেটা উছলে উছলে শুকনো ধুলোয় মারা না যায় সেটা নিতান্তই করা যায়। সময় যাদের বিস্তর তাদেরই পাংচুয়াল হওয়া শোভা পায়। দেবতার হাতে সময় অসীম, তাই ঠিক সময়টিতে সূর্য ওঠে, ঠিক সময়ে অস্ত যায়। আমাদের মেয়াদ অল্প,
পাংচুয়াল হতে গিয়ে সময় নষ্ট করা আমাদের পক্ষে অমিত ব্যয়িতা। অমরাবতীর কেউ যদি প্রশ্ন করে, ভবে এসে করলে কি, তখন কোন লজ্জায় বলবো ঘড়ির কাঁটার দিকে চোখ রেখে কাজ করতে করতে জীবনের যা কিছু সকল সময়ের অতীত তার দিকে চোখ তোলবার সময় পাইনি। তাই তো বলতে বাধ্য হলুম, চলুন ওই জায়গাটাতে। ওর যেটাতে আপত্তি নেই সেটাতে আর কারো যে আপত্তি থাকতে পারে, অমিত সেই আশঙ্কাটাকে একেবারে উড়িয়ে দিয়ে কথাবার্তা কয়। সেই জন্য তার প্রস্তাবে আপত্তি করা শক্ত। লাবণ্য বললে, চলুন। ঘন বনের ছায়া, সরু পথ নেমেছে নিচে একটা খাসিয়া গ্রামের দিকে। অর্ধপথে আর এক পাশ দিয়ে ক্ষীণ ঝর্ণার ধারা এক জায়গায় লোকালয়ের পথটাকে অস্বীকার করে তার উপর দিয়ে নিজের অধিকার চিহ্ন স্বরূপ মুড়ি বিছিয়ে স্বতন্ত্র পথ চালিয়ে গেছে। সেইখানে পাথরের উপরে দুজনে বসল। ঠিক সেই জায়গাটায় খদটা গভীর হয়ে খানিকটা জল নেমে আছে, যেন সবুজ পর্দার ছায়ায় একটা পর্দানশীল মেয়ে। বাইরে পা বাড়াতে তার ভয়। এখনকার নির্জনতার আবরণটাই লাবণ্যকে নিরাবরণের মতো লজ্জা দিতে লাগলো। সামান্য যা তা একটা কিছু বলে এভাবে ঢাকা দিতে ইচ্ছে করছে। কিছুতেই কোনো কথা মনে আসছে না। স্বপ্নে যেরকম কণ্ঠরোধ হয় সেই দশা। অমিত বুঝতে পারলে কিছু বলাই চাই। বললে, দেখুন আর্চা, আমাদের দেশে দুটো ভাষা, একটা সাধু আর একটা চলতি। কিন্তু এছাড়া আরও একটি ভাষা থাকা উচিত ছিল। সমাজের ভাষা নয়, ব্যবসায়ের ভাষা নয়, আড়ালের ভাষা, এরকম যে জায়গার জন্যে। পাখির গানের মতো, কবির কাব্যের মতো সেই ভাষা অনায়াসেই কণ্ঠ দিয়ে বেরোনো উচিত ছিল, যেমন করে কান্না বেরোয়। সেজন্য মানুষকে বইয়ের দোকানে ছুটতে হয়, সেটা বড় লজ্জা। প্রত্যেকবার হাসির জন্য যদি ডেন্টিস্টের দোকানে দৌড়াদৌড়ি করতে হতো, তাহলে কি হতো ভেবে দেখুন। সত্যি বলুন লাবণ্য দেবী, এখনই আপনার খুব করে কথা বলতে ইচ্ছে করছে না? লাবণ্য মাথা হেঁট করে চুপ করে বসে রইল। অমিত বলল, চায়ের টেবিলের ভাষায় কোনটা ভদ্র কোনটা অভদ্র তার হিসাব মিটতে চায় না। কিন্তু এ জায়গায় ভদ্রও নেই, অভদ্রও নেই। তাহলে কি উপায় বলুন? মনটাকে সহজ করবার জন্য একটা কবিতা না ওড়ালে তো চলছে না। গদ্যে অনেক সময় নেই, অত সময় তো হাতে নেই। যদি অনুমতি করেন তো আরম্ভ করি। দিতে হলো অনুমতি, নইলে লজ্জা করতে গেলেই লজ্জা। অমিত ভূমিকায় বললে, রবি ঠাকুরের কবিতা বোধ হয় আপনার ভালো লাগে। হ্যাঁ লাগে। আমার লাগে না। অতএব আমাকে মাপ করবেন। আমার একজন বিশেষ কবি আছে, তার লেখা এত ভালো যে খুব অল্প লোকেই পড়ে। এমনকি তাকে কেউ গাল দেবার উপযুক্ত সম্মানও দেয় না। ইচ্ছে করছে আমি তার থেকে আবৃত্তি করি। আপনি এত ভয় করছেন কেন? এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা শোকাবহ। কবিবরকে নিন্দে করলে আপনারা যাতে ঠেলেন। তাতে নিঃশব্দে পাশ কাটিয়ে বাদ দিয়ে চললে তাতে করেও কঠোর ভাষার সৃষ্টি হয়। যা আমার ভালো লাগে তাই আরেকজনের ভালো লাগে না। এই নিয়েই পৃথিবীর যত রক্তপাত। আমার কাছ থেকে রক্তপাতের ভয় করবেন না। আপন রুচির জন্যে আমি পরের রুচির সমর্থন ভিক্ষে করি নে। এটা বেশ বলেছেন। তাহলে নির্ভয়ে শুরু করা যাক। রে অচেনা, মোর মুষ্টি ছাড়াবি কি করে, যতক্ষণ চিনি নাই তোরে। বিষয়টা দেখছেন? না চেনার বন্ধন, সবচেয়ে কড়া বন্ধন। না চেনা জগতে বন্দী হয়েছি, চিনে নিয়ে তবে খালাস পাবো। একেই বলে মুক্তিতত্ত্ব। কোন অন্ধক্ষণে বিজড়িত তন্দ্রা জাগরণে রাত্রি যবে সবে হয় ভোর, মুখ দেখিলাম তোর। চক্ষু পড়ে চক্ষু রাহি শুধালেম, কোথা সঙ্গোপনে আছো আত্মবিস্মৃতির কোণে। নিজেকেই ভুলে থাকার মতো কোনো এমন ঝাপসা কোণ আর নেই। সংসারে কত যে দেখবার ধন দেখা গেল না, তারা আত্মবিস্মৃতির কোণে মিলিয়ে আছে। তাই বলে তো হাল ছেড়ে দিলে চলে না। তোর সাথে চেনা সহজে হবে না, কানে কানে মৃদু কণ্ঠে নয়। করে নেব জয় সংশয় কুণ্ঠিত তোর বাণী, দৃপ্ত বলে লবটানি। সংখ্যা হতে লজ্জা হতে দ্বিধাদ্বন্দ্ব হতে নির্দয় আলোতে একেবারে নাছর বান্ধা। কত বড় জোর দেখেছেন রচনার পৌরুষ। জাগিয়ে উঠবি অশ্রুধারে, মুহূর্তে চিনিবি আপনারে, ছিন্ন হবে ডোর। তোরে মুক্তি দিয়ে তবে মুক্তি হবে মোর। ঠিক এই টানটি আপনার নামজাদা লেখকের মধ্যে পাবেন না। সূর্যমণ্ডলে এ যেন আগুনের ঝড়। এ শুধু লিরিক নয়, এ নিষ্ঠুর জীবন তথ্য। লাবণ্যের মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে বলে, হে অচেনা, দিন যায় সন্ধ্যা হয় সময় রবে না। তীব্র আকস্মিক বাধা বন্ধ ছিন্ন করি দিক। তোমারে চেনার অগ্নিদীপ্ত শাখা উঠুক উজ্জ্বলি, দিব তাহে জীবন অঞ্জলি।
আবৃত্তি শেষ না হতেই অমিত লাবণ্যর হাত চেপে ধরলে। লাবণ্য হাত ছাড়িয়ে নিলে না। অমিতর মুখের দিকে চাইলে কিছু বললে না। এরপরে কোনো কথা বলবার কোনো দরকার হলো না। লাবণ্য ঘড়ির দিকে চাইতেও ভুলে গেল।